আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল। ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা আমাকে যিনি বলেছেন, ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্র। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময়ের একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনি পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন দেখলেন পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। তো কাকতালীয় ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়ে কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যে একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর জেলে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি, মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, এরকম সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই, আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক। আসসালামু আলাইকুম রিসেলার, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের জন্য চলে আসলাম আরো একটি নতুন ইমেল এপিসোড নিয়ে। তোমাদের সবার ইমেল এপিসোড খুবই পছন্দ, এই জন্য আমি অনেক খোঁজাখুঁজি করে তোমাদের জন্য বেস্ট একটি ভৌতিক ইমেল এপিসোড নিয়ে উপস্থিত হলাম। ভূত এফএমের ইমেল এপিসোড প্রতিদিন রাত 9টায় এই চ্যানেলে আপলোড করা হবে, যেটা তোমাদের অনেকেরই পছন্দের। তোমরা যারা ভূত এফএমের ইমেল এপিসোডগুলো প্রতিনিয়ত দেখো, তোমাদের জন্য এই চ্যানেলে নিয়মিত রাত 9টায় সময় করে ভিডিও আপলোড দেওয়া হবে। তাই মিস না করতে চাইলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর বেশি কথা বলবো না, মূল গল্পে চলে যাওয়া যাক এবং গল্পটাকে এনজয় করা যাক। তা আপনি ওনাকে একটু সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা। যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন যখন লাশ কাটা হচ্ছে ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোরখোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। আচ্ছা। তো উনি চমকে উঠলেন, চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন। ডাক্তার বললেন, কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো
তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো বা ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাতে একটু নড়ছে। উনি বারবারই বলেছেন, শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত হয়ে ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয় এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে। সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্বে ছিলেন, সেইখানেই উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে ধর্মীয় নিয়ম কারণ যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পর আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। প্রথমত এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোর খোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন যে উনি যেখানে ঘুমিয়ে আছেন মানে ওনার খাটের নিচে মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয় ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করেছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল উনি জানালার কপাটটা খোলেন যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা। উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো এটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করতো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা। এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা। মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কিনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো যখন কুল কিনারা করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না,
উনি একাই ছিলেন। হুম উনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে বাসায় কেউ নাই। হুম তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়তই ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আচ্ছা, আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা, এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রসুল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা, তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ি যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ীর। আচ্ছা, তো উনি ওনার পরিবারের লোকদেরকে যে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো কিছু ছিল না। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য তো আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা, আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নাই ওখানে। আচ্ছা, তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন, এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবারও ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয় না যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালে যে জায়গাটার ঘটনা বলবো, যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব, ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি। ছিলেন কেন, এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো আচ্ছা। তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে।
তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেই দিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলেন। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দেখি কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টা খানেক, হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা খানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাই একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভিতরে ঢুকছে ততই আজানের আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছি। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর, আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি যে মসজিদটা দেখছেন সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো?
তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না, নাকি আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সে মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বলল মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে, মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেবে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই, তো তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই, গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনিই জামাত পড়ান, মানে হঠাৎ করে যখন উনি পড়তে যাবেন ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল, যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন? বলে আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বললেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না, কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে, তখন একজনকে বলেছিল যে তুই থাকিস, পারলে আমার জন্য অসুবিধা হবে। আচ্ছা, যাওয়ার পথে রাসেল ভাই একটু লেন্দি করে কোনো সমস্যা নাই, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে
দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুট ঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লেগে, আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়াচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি, এত আলোজ্জ্বল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে, এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে, দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কারণ আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে, অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের। তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গুডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না। তোমরা যদি কোনো কিছু জানো, আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল রাসেল ভাই, পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল, তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার মতো হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পাই যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায় 3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। সকাল 8টার দিকে তার বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সে বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায় যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন।
বুঝে যায় যে বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে। লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই। আমার সাথে যেহেতু ঘটনাই শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর দেখে গেছি কথা না। হ্যাঁ, সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি ফজরের যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরা পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশটা উঠানো হয়। তো বুঝতেই পারছিল যে আসলে তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই। কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যাবে আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না। বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে খালি ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম। আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক মানে অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে। আমি গুলশান 2-এ হচ্ছে শাহজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো, এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল, এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, 3টাই ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্যামিলি, 3টা ফ্যামিলি ছিল, 3টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানি যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা 3তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিলস কাটাখালীতে এখানে 5টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা, সো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই, যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম, 3তলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, এটা ফিউজ ছিল, এবং 3তলা সিঁড়িঘরের
লাইটটা ফিউজ ছিল, আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই, অলমোস্ট 11:30টার দিকে আমি ঘুমাতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45টার সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। কখনো আর হ্যালোসিনেশন হলো যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তোবা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তোবা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিচটি দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি 3তলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে 1 পা 2 পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন 3তলায় গেলাম, তখন মানে 3তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45টার দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45টার দিকে, আবার ঠিক 1:45টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি, পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত, যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দুরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালোসিনেশন হলে আমি এটা এত শিওর হবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে আমি এটা দেখবো আগে, তারপর কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে সাথে
যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালোসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যেই শুয়ে আছি, বাট আমি বসে আছি এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে, বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারোর কাছে। ওকে, এটা ঘটনা ছিল এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে এটা আপনার এইচএসসি, তারপরে আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে। সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে। যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে 3টা জানালা আছে, একটা দরজা আছে। 3টা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিকে রাত্রে ঠিক 1:45টার দিকে বা এরকমই 1:45টার দিকে আমি পড়তে দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর গরমের দিন, ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আই মিন আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, সে যদি একটু জোরে পুরো বুঝতে পারছিলাম, আমি বুঝতে পারছি যে সে জোরে শ্বাস নিলে, কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছে কিছুই দেখতে পাই না, বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে গরমের দিন, বাট কুলিং এয়ার চলে আসছে। আচ্ছা, কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের যে শব্দটা, এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের 4টা মানে জানালা দরজা মিলে 4টা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে উঠছে দেয়াল থেকে। আই মিন যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়, আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের 4টা পর্দা একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, আই মিন ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলম্বন করেছি। ওকে, এবং এরপরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা? জি, এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকেই বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার উপর থাকবে, আবার মানে মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যাবে। তো আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাব, চারিদিকে সব দিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ, আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। সো আমি যখন অনেক রাত্রি করে শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 1:45 বা 2:30 এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, বাট
এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে। এবং আপনার কোনোদিন তো এরকম হয় না, কোনোদিন এই ওইটাই জিনিসটা প্রথম। হয় না, এই জিনিসটা প্রথম। হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি, জাস্ট ওই 2:45টার দিকে আমার ঘুম ভেঙে যায়, আর এটা 2:45টার দিকে ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা ভাবে শুয়ে আছি, মানে পশ্চিম দিকে আমার পা চলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা চলে গেছে। আই মিন বালিশের পর আমার পা আর কাঁথার পর আমার মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টা পাল্টা হতাম তাহলে হয়তো বা আমার মশারিটা খুলে যেত, বা আমার বিছানা একটু এলোমেলো হতো, বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত। এগুলো কিছুই হয়নি, আমি জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি, মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবে আছি, জাস্ট উল্টা, পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরের 2 দিন পরে আমার হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম, আমার হুজুর, আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে সোহাগ, তুমি এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো, এই বাতাসের আনাগোনা? জি হুজুর। তুমি যে এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানো না দেয় তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে, বাট পারেনি, জাস্ট অ্যাজ লাইক এ সিমটম, তোমাকে একটা সিমটম দেখিয়ে দিয়ে চলে গেছে, তোমাকে শুধুমাত্র উল্টা করে থুয়ে চলে গেছে, তোমাকে জাস্ট অ্যাটাক করার বা কোনো কিছু তাদের উদ্দেশ্য ছিল, বা যেটাই উদ্দেশ্য থাক না কেন, কোনো কিছু করার উদ্দেশ্য ছিল, বাট সেটা সে পারেনি, শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে ধুয়ে চলে গেছে। তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে নেক্সট যে গেস্ট আছে তার কাছে আমরা যাচ্ছি এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। কি নাম আপনার? কারণবশত আমি ওর নামটা না বলি। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। আমি তেজগাঁ নাখালপাড়া থেকে এসেছি। জি। আমার স্টোরি আসলে স্টোরি এক্সপেরিয়েন্স। তো সেটা হচ্ছে গত বছর থেকে স্টার্ট হয়েছে। জি। গত বছর হচ্ছে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাতাম। তখন ও বলতো যে ঘুমের মধ্যে নাকি আমার শরীর কেঁপে কেঁপে উঠে, আমার শরীর কাঁপতে থাকে, বলে যে ভাই এমন মনে হচ্ছে যে তুমি আমি একসাথে ঘুমাচ্ছি, যে খাট ধরে কেউ নাড়াচ্ছে। আচ্ছা। তো আমি ঘুম থেকে উঠে বসে তোমাদের তাকায় আসছি, তখন দেখতেছি যে ভাই তুমি বারবার তোমার ফুল বডি ভাইব্রেট করতেছে, কেমন কেঁপে কেঁপে উঠতেছে, বারবার কেঁপে কেঁপে উঠতেছে। তো ও কয়েকবার বডিতে হাত রাখছে, হাত রাখার পরে দেখেছি কিছুটা স্টপ আছে, হয়তো আধা ঘন্টা পর আবার আছে বলে এরকম শরীর কাঁপে। তো সকালে আমাকে বলতেছে যে ভাই এমন কেন হয় তোমার, বা তোমাকে আছে জ্বর আসছে কোনো কিছু? ভাই এমন কোনো প্রবলেম তোমার হয়নি, আমি তো কিছু বুঝি না। তো তারপর আপনি আসলে জানতেন না যে কি হচ্ছে তখন? আমি ঘুমের মধ্যে আমি কখনো বুঝতাম না, বুঝতে পারতেন না। তো এটা সাডেন স্টার্ট হয়েছে, ছোট থেকেই সেটা না, সাডেন স্টার্ট হওয়া। তারপর হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় থাকা, সেই ফ্রেন্ড আমার বলতেছে কি রে দোস্ত, তুই রাতের এরকম মানে কাঁপাকাঁপি করতেছিস কিনা, তোর দেখে ভয় পেয়ে গেছে। তো এইসব আসলে ফ্রেন্ডদের কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে শোনা, আমি কখন কিছু বুঝতাম না। তো গত বছর ঘটনাটা হচ্ছে যে আমি রাতে ধোয়া পড়তাম, রাতে 3টার পর হচ্ছে কিছু আমল করতাম। আচ্ছা। তো করে তারপর হচ্ছে ফজরের আজান দিত, নামাজ পড়ে তারপর ঘুমাতাম। তো প্রতিদিনের মতন সেই দিনও আমি রাতে এরকম দোয়া পড়লাম, পড়ার পর হচ্ছে তখন বাজে প্রায় 4:30। তো আমি খুব টায়ার্ড ছিলাম, তো রুমে আমার বেডরুমে আর যাইনি, ড্রয়িং রুমে বসে দোয়া পড়লাম। তো পরে হচ্ছে আমি ড্রয়িং রুমের যে সোফার মধ্যে লম্বা করে শুয়ে পড়লাম। তো আমি আমার মানে পুরো বাসার ডিসক্রিপশনটা একটু দিচ্ছি। সেটা হচ্ছে মেইন গেটের পরে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, আচ্ছা, এরপর হচ্ছে আমার রুম, তার লেফট সাইডে হচ্ছে ডাইনিং এর পর হচ্ছে কিচেন, একদম কর্নারে হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, দেন হচ্ছে আমার বাবা মার রুম, তারপর হচ্ছে একটা স্টোর রুম। তো আমি যে ড্রয়িং রুমে শুয়ে আছি সোফার মধ্যে, স্ট্রেট হচ্ছে দেখা যাচ্ছে ডাইনিংটা, ডাইনিং এর পর লম্বা ডাইনিং এর পর হচ্ছে কিচেন ডোরটা ক্লোজ করা। তো আমি সোফার মধ্যে শুয়ে আছি, আমি ভাবতেছি যে আজকে আর ফজরের নামাজটা না হয় না পড়লাম, ঘুম থেকে উঠে সকালে কাদা পরে নিব।
তো আমি সবসময় হচ্ছে ওই যে ফোনটা আমার সাথেই রাখি, ফোনে কখনো গান শোনা হয়, একটু ডিসপ্লে দেখি। তো ওই রকম হচ্ছে কি লম্বা করে শুয়ে আসছি, তো ডিসপ্লেটা দেখলাম যে 4:30 বাজে। 4:30 বাজে দেখে আমি শুয়ে পড়লাম, জাস্ট বুকের উপর ফোনটা রেখে। আমি ঘুমাইছি কি না আসলে আমি শিওর না। তো হঠাৎ করে হচ্ছে যে দেখলাম আমার যে কিচেনের যে ডোরটা, ডাইনিং এর পর কিচেন যে ডোর, সেই ডোরটা হচ্ছে মানে মিনিমাম একটা সিলিং এর হাইট তো থাকে হচ্ছে 10 ফিটের মতো। তো নর্মালি হচ্ছে একটা ডোরের হাইট থাকে 7 ফিট এরকম হবে। তো দেখতেছি যে আমার মানে কিচেনের মানে ডোরটা, যে ডোরের একদম উপর পর্যন্ত লম্বা একটা ব্ল্যাক একটা শ্যাডো বলতে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটা একটা ফিগার। তো হচ্ছে টোটাল ব্ল্যাক, একদম লম্বা, হ্যাঁ, একটা কালো কাপড় পরে দাঁড়ায় আছে, কোনো ফেস নাই, কিছু দেখতে পারতেছি না। আচ্ছা, দেখার পর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি আমার কোনো বডি মুভ করতে পারতেছি না, কোনো কথা বলতে পারতেছি না, এমন হচ্ছে। তারপর হচ্ছে হঠাৎ করে দেখলাম যে সেটা চলে গেছে। এখন কি আমি ঘুমায় স্বপ্ন দেখছি নাকি আমি জেগে থেকে দেখছি সেটা আমি বলতে পারি না। সাথে সাথে আমার ফোনটা বুকের উপর ছিল, ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে উঠে আমি বসে আমি জাস্ট আমার ফোনের লকটা ক্লিক করলাম। লক বাটন ক্লিক করার সাথে সাথে দেখলাম যে 4:35। তার মানে হচ্ছে 4:30 হচ্ছে লাস্ট আমি ফোনের ডিসপ্লে দেখে আমি জাস্ট শুয়ে জাস্ট চোখটা বন্ধ করলাম। আর এখন হচ্ছে 4:35। তার মানে 5 মিনিট ডিউরেশনের মধ্যে কি আমি ঘুমিয়ে তারপর স্বপ্নটা দেখছি নাকি আমি না ঘুমিয়ে এটা দেখছি ঠিক বলতে পারতেছি না। তো আমি একা খুব ভয় পেয়ে গেলাম, মানে চাইছে একবার যে ফ্যামিলিকে ডাক দিই বা কোনো কিছু, ভাবলাম আমার মা সিক, ডাক দিব, কাউকে ডিস্টার্ব করবো, তার জন্য নিজে চুপ করে আসি। টিভি অন করলাম, মানে আমার কনসেন্ট্রেট অন্যদিকে দেওয়ার চেষ্টা করছি, লাইট মানে পুরো বাড়ির সব লাইট ওপেন মানে অন করে রাখছি, খুব ভয় লাগতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ফজর আজান দিল, তখন 4:45 দিকে আজান দেন। তো আজান দেওয়ার পর হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, একদম ডোর সবসময় খোলা রাখলাম, যে একদম ওয়াশরুমের ডোর খুলে রেখে আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে ওযু করলাম। ওযু করে আসছি, আইসা ফজরের নামাজ পড়লাম। তো তখন হচ্ছে বলতেছি যে আল্লাহ, আমি কি হয়তো খারাপ জিনিস দেখছি না ভালো জিনিস দেখছি, যে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, এর জন্য কি হয়তো আমার জায়গায় থাকার জন্য কেমন কিছু একটা দেখানো হয়েছে, নাকি আল্লাহ আমি খারাপ দেখছি না ভালো দেখছি জানি না, আল্লাহ আমি ভুল করে থাকলে মাফ করে দিও। তো এইভাবে হচ্ছে যে ব্যাপারটা কি আসলে খারাপ না ভালো আমি বুঝলাম না। তো খুব ভয়ে তারপর শুয়ে পড়লাম। কথাটা আমি ফার্স্ট শেয়ার করি হচ্ছে আমার খালার সাথে শেয়ার করার পরে হচ্ছে খালা বলতেছে যে বাবা, এই সব তো কালো জিনিস দেখছো বা এরকম কোনো কিছু, বাবা এটা তো মানে কোনো ভালো সিমটম না, আর ব্যাপারটা তুমি কারোর সাথে যদি শেয়ার না করো সেটা তোমার জন্য ভালো হবে, ব্যাপারগুলো তুমি কারোর সাথে বলবো না। দেন হচ্ছে যে কথা বলতে আমার বড় ভাইয়া, তো আমার বড় ভাই আমার কাজিন আর কি, সে এখন দেশের বাইরে থাকে। তো ভাইয়ার সাথে আমি কথাটা শেয়ার করে দিলাম। তো শেয়ার করার পর ভাইয়া আসলে খুব ধার্মিক, সে খুব নামাজ পড়ে, খুব ভালো, মানে খুব ধার্মিক মানুষ। তো ভাইয়া বলতেছে, ছোটন তুমি আমার কাছে শেয়ার করছো আর কাউরে বলছো? পরে বললাম ভাইয়া আমি তো খালারে বলছি। পরে বলে দেখো তুমি কথা কাউরে বললো না, খালো আমার সেম কথা বলছে, আমার ভাইয়াও সেম কথা বলছে। তো ব্যাপারটা আমি এরপরে কারোর সাথে শেয়ার করিনি। তো আমার দেখা যাচ্ছে কি কিছু প্রবলেম হয়, সেগুলো হচ্ছে যে আমি কিচেনে যাচ্ছি বা একটু বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে যে আমার মানে সবচেয়ে মেজর প্রবলেম যেটা মনে করতেছে সেটা হচ্ছে কোনো একটা কাজ আমার খুব ভালো অপরচুনিটি আসে, যে কাজটা আমার হয়ে যাবে হয়েও সেই কাজটা হয় না, অ্যাক্সিডেন্টলি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, হয়তো মানে যার সাথে কাজ করতেছি তার সঙ্গে কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা অপরচুনিটি পাইছি, এই কাজটা করলে আমার খুব ভালো লেভেলে একটা কাজ করতে পারতেছি, হঠাৎ করে হয়ে যাচ্ছে আমার মাসিক। একদম মানে লাস্ট এমন একটা সময় গেছে যে ভালো একটা কাজে আমি যাব, ইভেন কি আজকে হচ্ছে মানে পরের দিন ভোর 5টা বাজে হচ্ছে আমি চলে যাচ্ছি বাইরে। তো আজকে সারাদিন শপিং করলাম, সন্ধ্যার পর হঠাৎ করে আমার টেস্ট করছে, রিপোর্ট আসছে, আমার ইমার্জেন্সি হসপিটাল ভর্তি করানো লাগতেছে, তার কারণে হচ্ছে আমার সব কাজ ক্যান্সেল করে দেওয়া লাগতেছে। তো এমন দেখা যাচ্ছে যে মানে অনেক বড় অপরচুনিটি যখন আমার আসে বা যখন খুব ভালো কোনো কিছু আমার সাথে হতে যাচ্ছে, তখনই মানে কেন জানি মানে খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে আমার সাথে। আচ্ছা, আর তাছাড়া হচ্ছে যে আমার এমনও হয় যে অনেক মানে কারোর সাথে আমার অনেক রিলেশন থাকার পরেও সেই রিলেশনে দেখা যাচ্ছে যে মানে যখন হচ্ছে যে মানে
একটা ভালো কিছু একটা নিউজের একটা মানে ব্যাপার অপেক্ষা করছেন বা এরকম কিছু ভালো কিছু একটা হয়ে যাচ্ছে, তখনই হচ্ছে যে সেই রিলেশন ব্রেকআপ বা ওরকম গ্যাঞ্জামটা শুরু হয় তখন। হতে যাচ্ছে একদম হওয়ার মুখে হচ্ছে কি একটা করে ঝামেলা সৃষ্টি মানে রেগুলার হয়ে যাচ্ছে। তো আমার হচ্ছে যে শরীরে কাঁপুনি দিয়ে দিয়ে হচ্ছে যে আমি কিছু একটা দেখি, দেখার পর হচ্ছে এমন হয় যে আমি মাঝে মধ্যে এরকম স্বপ্ন দেখতাম যে কালো কিছু একটা শ্যাডো টাইপের কিছু একটা আমার সামনে আসছে। যে চেহারাটা কেমন একটু বলবেন? আসলে চেহারা তো দেখা যেত না, জাস্ট মনে হচ্ছে এরকম 7 to 8 ফিট হাইট মিনিমাম। হ্যাঁ 7 to 8 ফিট হাইট, গায়ে কালো কাপড়, বাট কোন হচ্ছে ফেস যে দেখা যায় সেটা মানে ফেসটা হচ্ছে ঢাকা। হ্যাঁ একদম হচ্ছে মানে লুকটাই না কেমন জানি, দেখলেই মানে এত ভয় লাগে। ওর কোনো ফেস নাই, কোনো ইয়া নাই, তবে একটা মানে মানুষ আকৃতি কিছু একটা হবে, হাইট হচ্ছে 7 to 8 ফিট এরকম হবে, অনেক উঁচু। হ্যাঁ একদম কালো ড্রেস, একদম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢাকা, একটা কালো ড্রেস। পায়ে কিছু আছে না, পায়ে কিছু বা হাতে কিছু এরকম কোনো কিছু দেখা যায় না, তবে হ্যাঁ একটা যে মানুষটাই, হ্যাঁ একটা ফিগার, যে মানুষের যে ফিগারটা ওই টাইপ কিছু, এটা মাস্ট বি। হ্যাঁ তার হাত আছে, পা আছে, বাট ওই যে দেখা যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে না, একদম হাতের একটা নখ পর্যন্ত দেখা যাচ্ছে না, পায়ের একটা নখ পর্যন্ত দেখা যাচ্ছে না, মাথার একটা চুল দেখা যাচ্ছে না, একদম টোটাল হচ্ছে ব্ল্যাক দিয়ে ঢাকা দেখা যাচ্ছে। আমি যখন চুল দেখেন না কোনো চুল টুল কিচ্ছু না, কোনো চুল টুল কিচ্ছু না, একদম লাইক দেখা যাচ্ছে কি একটা মানুষ যদি একটা মানুষ দাঁড়িয়ে আছে, এর উপর হচ্ছে একটা কালো কাপড় যদি জাস্ট লম্বা কালো কাপড় ছেড়ে দেয়া হয়, যেই ফিগারটা চলে আসবে, এবার যেই ফিগারটা চলে আসবে একদম দ্যাটস ইট। তার মানে একটা মানুষকে যদি পুরোপুরি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মাথার উপর থেকে, হ্যাঁ একদম মানে লম্বা হাইটের একটা কাপড় দিয়ে যদি মাথার উপর থেকে মানুষকে ঢেকে দেওয়া হয়, জাস্ট একটা ফিগার যে শো করবে, জাস্ট এইটাই, বেশি কোনো কিছুই না। আর হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে একদম যে চিকন লম্বা না সেরকম না, একটা মানুষের ফিগারটা যেরকম হয় একটু হেলদি টাইপের, এর উপর যদি একটা ব্ল্যাক একটা কাপড় পুরো তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়, যে শেপটা আসবে একদম দ্যাটস ইট। দেখা যাচ্ছে এই স্বপ্নটা হচ্ছে আমি রেগুলারই আগে দেখতাম হচ্ছে স্বপ্ন দেখছি, দেখা যাচ্ছে দেখার পর যে ধরেন যে আজকে রাতে দেখছি, কালে ঘুম থেকে উঠছে না, স্বপ্ন দেখতাম বলতে হচ্ছে কি মাঝে মধ্যে এমন হতো যে সারা রাত্রিতে ঘুমালে আমি এই জিনিসটা দেখতেছি বলতে যে সামনে দেখতেছি সেটা না, স্বপ্ন দেখতেছি আমার বাবা মা আছে, সবাই আছে, এর সাথে হচ্ছে এই জিনিসটা দেখে আমি ভয় পাচ্ছি। স্বপ্ন দেখে আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে যাওয়ার পর আমি দেখতেছি আমার পাশে কেউ নাই, হ্যাঁ মানে অন্য কিছু দেখতেছি না, সামনাসামনি কেউ বসে আছে, এসব কিছু দেখতেছি, এসব কিছু না। আবার ঘুমাচ্ছি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ঘুমাচ্ছি কতক্ষণ 10 মিনিট 15 মিনিট, আবার সে স্বপ্ন দেখলাম। এমন কিছু রাত গেছে যে একই রাত্রে আমি 5 থেকে 6 বার একটু ঘুমাচ্ছি, একটু করে স্বপ্ন দেখতেছি। সাথে সাথে হয় কি পরের দিন সকালে একদম টানা 2 দিন আমি কিছুই খেতে পারি না, খাওয়ার মতো কোনো রুচি থাকে না আমার মুখে, একদম কিছু খেতে পারি না, আর হয়তো আমি চোখ বন্ধ করতে পারি না, এমন অবস্থা হয়ে যায় যে ঘুমালে তো আমি এটা স্বপ্ন দেখবো, তার জন্য ভয় ঘুমাতে পারি না। 2 দিন দেখা যাচ্ছে খাওয়া ঘুম একদম বন্ধ, ইভেন কি দেখা যাচ্ছে 2 দিন আমি এত সিক হয়ে পড়ি যে হচ্ছে মানে একদম আমার গায়ে কোনো শক্তি নেই, 2 দিন হচ্ছে শুকায়, আমার চেহারাটা একদম চেঞ্জ হয়ে যায়। তো হচ্ছে এই ধরনের প্রবলেম দেখার পর কয়েকবার দেখার পর হচ্ছে আমি কয়েকজন মানে হুজুর টাইপের ওনাকে দেখাইতে গেছি, কেউ হয়তো মানে আমার ট্রিটমেন্ট করতে স্ট্রেট মানা করে দিচ্ছে যে আসলে আমাদের ধারা হবে না, আমরা পারবো না। আবার কিছু মানুষের কাছে গেছে, ওনারা এভাবে বলছে, মানে ডিরেক্টলি বলতে পারেনি, রিলেটিভ টাইপ যারা ওনার মানে ডিরেক্ট বলেনি, ডিরেক্ট না করেনি, আচ্ছা বাবা হ্যাঁ ঠিক আছে দেখবো, বাবা তুমি আজকে না কালকে আসো, নেক্সট উইক বলতে পারে যায়, মানে ডিরেক্টলি তো কিছু বলতে পারে না, ইনডিরেক্টলি অ্যাভয়েড করছে। তারপর হচ্ছে 1 বার 2 বার 3 বার কতবার দেখা যাচ্ছে আমার ফ্যামিলিও বলতেছে ঠিক আছে সে হয়তো আজকে বিজি আছে, কালকে যাও না, পরশু যাও না। তো ব্যাপারটা আমি বুঝতেছি যে তার হচ্ছে ইনডিরেক্টলি আমার অ্যাভয়েড করতেছে। তো তারপর হচ্ছে নিজের থেকে আস্তে আস্তে ইগনোর করা। তো মূলত হচ্ছে যে এই যে আমার যে এই ধরনের প্রবলেমটা রাতের স্বপ্ন দেখে, এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেশি প্রবলেম হতো যে রাতের ঘুম একদম নাই। তো এখনো হচ্ছে আমার এই যে মানে কিছু কিছু কাজ হবে বলে হয় না, এটা এখনো হচ্ছে, কিন্তু ওই যে রাতের যে ঘুমের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার বাবা তেজগাঁর হচ্ছে রহিম মেটাল মসজিদ, সেই মসজিদের হুজুর যে ওনাকে নিয়ে গেছিল আমার বাসায়, যাওয়ার পর বলতেছে যে ভাই আপনার তো ভাতিজার এই প্রবলেম, আপনি কিছু কি করবেন করেন। তো ওই যে আঙ্কেল ছিল উনি হচ্ছে আমাকে 2টা তাবিজ দিয়েছে, বলছে যে একটা হচ্ছে তোমার হাতে রাখবা, হাতে পরে থাকবা, আর একটা হচ্ছে তোমার বালিশের মধ্যে, যে বালিশে তুমি ঘুমাও রেগুলার সেই বালিশের মধ্যে রেখে দিবা, ওই বালিশের মাথায় তুমি সবসময় ঘুমাবা, তো ওই বালিশ ছাড়া তুমি ঘুমাবা না। আর এই তাবিজ তোমার সাথে রাখো আর এই বালিশে যদি ঘুমাও তাহলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। আর তোমাদের বাসায় একটু প্রবলেম আছে টুকটাক, ওইটা আমি দেখতেছি। তো এই বলে যে সে চলে গেল, আল্লাহর রহমতে এরপর থেকে হচ্ছে আমার যে রাতের যে প্রবলেমটা, যে শরীরে ঝাঁকুনি কাঁপুনি ওঠা অথবা রাতে যে রেগুলার যে স্বপ্ন দেখি, এইগুলো আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার হয়।
Okay. এখন আল্লাহর রহমতে সে আগে থেকে ভালো আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে মানে খুব ভালো ভালো কিছু অপরচুনিটি আমার আসে, এসে হবে 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 বলে কাজটা হয় না। হ্যাঁ, এটা আমি এখন পর্যন্ত এটা ফেস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন চলে যাবো আবার হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের কাছে তার সেকেন্ড স্টোরি শোনার জন্য, তারপরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউন। আপনার নামটা তো আমরা বলেই দিলাম, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। ঠিক আছে ভাই। আমি একটা মেয়ে জিন ছাড়াতে গেছিলাম। জি। ফেব্রুয়ারি 2 তারিখে তো পরীক্ষার আগে দিয়েই ওকে জিনের যে ধরা। তো ও ছিল, তার গায়ের রংটা ছিল কালো বর্ণ। আমি যখন ওর গার্জিয়ান সবাইকে নিয়ে বসে জিনটাকে হাজির করানো হয় ওর শরীর থেকে, তখন তার গায়ের রংটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, একেবারে হলুদ বর্ণ, যা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল। আচ্ছা। মেয়েটার গায়ের রং ছিল কালো, কিন্তু যখন তাকে আমি বসে যখন কাজ করতে জিনকে হাজির করালাম, তখন ওর গায়ের রং একেবারে পরিষ্কার। আর ও কিন্তু চোখে কাজল দেয়নি, তখন তার চোখটার মধ্যে পুরো টানা ধরে কাজল ছিল। জি। যখন সেটা হাজির করলাম, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথা থেকে ধরছো বা কেন বা ধরছো, তুমি চলে যাও। ও কথা বলে না, ও শুধু ঘুমাইতেছিল, কান্না করতেছিল, বুম বুম করে কান্না করতেছিল। তখন আমি ওকে বলছি, দেখো তুমি আজকে চলে যাবা, তুমি এখানে থাকতে পারবো না, কোথা থেকে আসছো বলে দাও, তুমি থাকতে পারবো না, চলে যাও। ও যখন বারবার কথাটা বলতেছে, ও এমন রাগান্বিত হয়েছে যে ও যখন চোখটা খুলছে, চোখ বন্ধ ছিল তো, চোখটা যখন তাকালো আমাদের দিকে, সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘরের বাতিটা ফিউজ হয়ে গেছে, আপনি বন্ধ হয়ে গেছে। আর ওর চোখ এমন হয়েছে যা ওর সবাই ভয় পাইছে, চোখটা ব্যতিক্রম, পুরো একেবারে ব্যতিক্রম, যা সবাই দেখে ভয়। আর ঘরের বাতিটা ফিউজ হয়ে যাওয়ার কারণে সেই ঘরটাতে এমন আলো হয়েছে, মনে হচ্ছে ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আগুনের আভা যেমন পুরো ঘরটা লাল করে ফেলে, এরকম ঘরটা আলোকিত হয়ে গেছে। আচ্ছা। এরপরে যখন আমি বললাম যে তুমি চলে যাবা, তখন ও আমাকে বলছে ঠিক আছে যাব, আমাকে লাল শাড়ি দিতে হবে আর একটা মুরগি দিতে হবে, আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি। আচ্ছা। আমি ঢাকেশ্বরী মন্দির থেকে আসছি, আমি সেখানে চলে যাব, তোমরা সেখানে গিয়ে একটা মুরগি আর লাল শাড়ি দিয়ে এসো, তারপর আমি যাব। আমি ওদেরকে বললাম ঠিক আছে, আপনারা একটা লাল কাপড় দিয়ে একটা মুরগি দিয়ে ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে দিয়ে আসেন, ও থাকবে না, চলে যাবে। পরবর্তীতে তারা সুস্থ হয়ে আসে, সেই জিনটা চলে যায়, সেটা মন্দির থেকে আসা ছিল, ঢাকেশ্বরী মন্দির থেকে। আচ্ছা। এবং আপনি দেখলেন যে যখন চোখ খুললো তখন লাইট ফিউজ হয়ে গেল, লাইট বাতিটা। আচ্ছা। আপনি তো আজকেও আমাদের ফেসবুকের ছবিতে নেই, আপনি ছবি তোলেন না, আপনি টিভি দেখেন না? আমি কখনো টিভি সিনেমাও দেখেন না? না না, এগুলো কিচ্ছু দেখেন না। কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু হরর ফিল্মে মানে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু হয় যে এরকম চোখ খুললো, লাইট ফিউজ হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু দেখি। দেখেন মানে ব্যাপারটা হচ্ছে কি যে সমস্ত জিনিস মানে মানুষজন শোনেন বা বহুদিন ধরে প্রচলিত, সেই সমস্ত জিনিসই কিন্তু পরে বইয়ে লেখা হয়, সেই সমস্ত জিনিসই কিন্তু মুভিতে উঠে আসে। তো যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো। আমরা আপাতত একটা জিনিস বলে নিই, আমি এই বিষয়ে প্রায় 3-4টা জায়গায় এরকম হয়েছে। যেমন আমি একটা ফ্যাক্টরিতে গেছিলাম, সমস্যা ছিল, যখনই বসছি হাজির করাবো, ওই সময়তে তার 6টা বাতি ছিল, টিউবলাইট গুলো লম্বা, সাথে সাথে শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। পরে লোক আমাকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া বাতি কেন ফিউজ হয়? তখন হ্যাঁ, বাতি ফিউজ হয়ে গেছে, সেটা নিয়ে আসি। ওকে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। জি, আপনার ঘটনায় যাই আমরা। জি, আমি সরাসরি আমার ঘটনায় চলে আসছি। এটা হচ্ছে সিরাজগঞ্জের একটা ঘটনা। জি জি। এই ঘটনাটাই হচ্ছে কি যে আমার বন্ধু, একটা বন্ধু আর বড় ভাই, দুই বন্ধুর নাম হচ্ছে ফাহিম আর বড় ভাইয়ের নাম হচ্ছে ফাহাদ। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হচ্ছে বড় ভাইয়ের সাথে, ফাহাদ ভাইয়ের সাথে। তো আমার বন্ধুটা হচ্ছে কি যে আমার সাথে পড়াশোনা করতো রাজশাহীতে, আর আমার ওই যে ফাহিমের বড় ভাই যে ফাহাদ ভাইয়া, উনি ঢাকায় পড়াশোনা করতো। তো
তো কোন একটা সময় আমরা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়ের সাথে মিট করি, তখন ফাহাদ ভাই আমাকে এই ঘটনাটা বলে, যেভাবে বলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ফাহাদ ভাইয়া ছুটিতে কোন একটা ভ্যাকেশনের ছুটিতে হচ্ছে ইয়েতে আসেন, সিরাজগঞ্জে ওদের গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ির ডিসক্রিপশন আমি একটু দিয়ে দিই যে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার, হাফ কিলোমিটার দূরে একটা বাজার আছে। আমি গ্রামের নামটাও বলছি না বা বাজারের নামটাও বলছি না। সেটা হচ্ছে কি যে, তো এই যে হাফ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মাঝখানে একটু জঙ্গল পড়ে, জঙ্গল, বাঁশের ঝাড়, এগুলো সবগুলাই থাকে। তো উনি কোন একটা ভ্যাকেশনে ঢাকা থেকে ছুটিতে হচ্ছে কি যে গ্রামের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে তিনি গ্রামের বন্ধু বান্ধবের সাথে গল্প করেন। গল্প করার পরে অনেক রাত পর্যন্ত অনেক কিছু খাওয়া দাওয়া করেন, যেটা হচ্ছে ভাজাপুর, যেটা করে বাজারে যেটা হয় সচরাচর। এটা করার পরে তিনি খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করার পরে প্রায় 11টা বেজে যায় রাত্রি। তখন সবাই যার যার বাড়িতে চলে যায়। ঠিক একইভাবে ফাহাদ ভাইয়াও চলে আসে। আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে আসার সময় তিনি গ্রামের ওই রাস্তা পরিচিত, ওই রাস্তাতে কিছু হয় না এটা উনি জানেন। এইভাবে উনি কখনো এত রাত্রে আসেননি। তো সেদিনকে রাত্রে তিনি চলে আসছেন। আসার পরে ঠিক রাস্তার মাঝখানে যখন চলে আসলেন, দুইটার দূরত্বে যখন মাঝখানে তিনি ওই বাঁশঝাড়ের কাছে, তখন ওই বাঁশঝাড়ের কাছে খুব জোরে সর শব্দ শুরু হয়। যদি কখনো জোরে বাতাস বয় যে শব্দটা হয় বাঁশঝাড়ে, এরকম শব্দ শুরু হয়। আর হচ্ছে কি যে উনি উনার গায়ে একটা অনুভব করেন যে একটা উষ্ণ বাতাস উনার গায়ে লেগে চলে যায়। আচ্ছা, তিনি এটা কিছু মনে করেন না। তিনি সচরাচর রাত্রেবেলায় চলে আসেন। চলে আসার পরে হাত মুখ ধুয়ে ওনার মা ওনাকে বলেন কি যে ফাহাদ খেয়ে যা। তখন উনি বলছে যে না আমি খাবো না, ভাল লাগছে না। ওনার শরীরটা তখন থেকেই একটু অন্যরকম হওয়া শুরু হয়। আচ্ছা, সে রাত্রে উনি ঘুমিয়ে যান। ঘুমানোর পরে সে রাত্রে তার অনেক জ্বর চলে আসে, হঠাৎ করে অনেক জ্বর চলে আসে। ঘুমের মাঝখানে তিনি গভীর রাত্রে সে ঘুম ভেঙে যায়। ঘুমের মাঝখানে সে দেখে কি যে তার বিছানার চারপাশে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সে মনে করে কি যে আমি হয়তো বা ঘুমের মধ্যে আছি, আমি এটা ভুল করছি হয়তো। তো 7টা ছায়া যেহেতু দাঁড়িয়ে আছে, তখন হচ্ছে কি যে তিনি কি করলেন, আবার ঘুমিয়ে গেলেন। বাট পরের দিন ঠিক একই সময়ে আবার তার ঘুম ভেঙে যায়, কিন্তু পরের দিন সে একেবারে সুস্থ, তার কোনো জ্বর থাকে না, একেবারে সুস্থ মানুষ, কোনো জ্বর নাই। কিন্তু এই যে আগের দিন রাত্রে যেভাবে ঘুম ভেঙে গিয়েছিল, পরের দিন রাত্রেও ঘুম ভেঙে গিয়েছে এবং তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ওই 7টা ছায়া তার বিছানার চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। এবার তিনি ঘরের মধ্যে জিরো লাইট জ্বলছিল, এই জন্য কি যে তিনি এই ছায়াগুলো দেখতে পাচ্ছিলেন। এবার তিনি উঠে বসেছে। উঠে বসার পরে যেটা হয় সেটা হচ্ছে উনার ঘরের একটা দেয়াল, উনার ঘরের এক পাশের দেয়াল একটু ফাঁকা ছিল। ওই ফাঁকা দেয়ালে ওই 7টা ছায়া যে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। কিন্তু কি যে তখন সে বেড সুইচ থেকে তার ঘরের লাইটটা জ্বালালে তিনি দেখতে পান যে 7টা ছায়া একই মাপে একই পজিশনে 7টা ছায়া দাঁড়িয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। সেই 7টা ছায়া পড়ে আছে মেঝেতে। আচ্ছা, এটা দেখে সে অনেক অসম্ভব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে সে ওখানেই সেন্সলেস হয়ে যায়। আচ্ছা, সেন্সলেস হওয়ার পরে খুব জোরে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। তখন তার বাবা মা আসেন। আসার পরে তাকে পরের দিন থেকে তার খুব জ্বর চলে আসে, ছাড়ে আসে এভাবে জ্বর আসে। আর যখন জ্বর আসে তখন অনেক বেশি জ্বর আসে। এভাবে তিনি যখন ডাক্তারের কাছে গেলেন, তার ব্লাড টেস্ট করা হলো, ব্লাডে কোনো কিছুই ধরা পড়েনি। ডাক্তার বলছে আপনি একেবারে নর্মাল, কোনো সমস্যা নেই। এরপরে বাড়ির কর্তাদের কথা শুনে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছে নিয়ে যে জিনিসটা হলো সেটা হচ্ছে কি যে ফাহাদ ভাইয়া ওনার বাবা মাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুর যে ঘরে থাকতেন, এই ঘরে ঢোকার সময় হুজুর দরজা খোলার সাথে সাথে হুজুর বলছেন যে ওই 7 জনকে বাইরে রেখে আসো। আচ্ছা, সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে হুজুরকে কেউ কিন্তু কিছুই বলেনি, বাট হুজুর বলছে যে ওই 7 জনকে বাইরে রেখে আসো।
তখন হচ্ছে ফাহাদ ভাইয়া মানে একটু আশ্চর্য হয়ে যায়, যেমন যে আমার সাথে তো কেউ নেই। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কেউ নেই, কিন্তু আমি দোয়া পড়ছি, তারপর তুমি ঘরের মধ্যে ঢুকো। তারপরে উনি ঝাড়ফুঁক কিছু দিলেন, তারপরে ফাহাদ ভাইয়া ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পরে ফাহাদ ভাইয়াকে একটা তাবিজ দিলেন, বললেন যে তুমি এটা তোমার ডান হাতে বেঁধে রাখবা। আর উনি বললেন যে কোনো একটা সময় চেয়ে তোমাদের বাড়িটা ওই যে বলে যে বাঁধানোর যে ব্যাপারটা। বাড়িটা বেঁধে দিবে। তো এইভাবে আজও ফাহাদ ভাইয়ার হাতে আমি ওই তাবিজটা দেখেছি, আর হচ্ছে যে ওনাদের বাড়িটা বাঁধা আছে। এরপর থেকে ফাহাদ ভাইয়ের সাথে আর কিছু হয়নি। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরের ঘটনায় যাব, হাফেজ নুরউদ্দিন ভাইয়ের কাছে। তার একটা ঘটনা রয়েছে, সেটা আমরা শুনবো। জি। নতুন বাড়ি আমাদের এলাকার থেকেই, লালবাগ এলাকার কাছেই নতুন বাড়ি তৈরি করা হয়। বাড়িটা তো বেশ পুরনো ছিল। যখন ভাঙা হয়েছে বাড়িটা, সে বাড়ি থেকে কান্নার শব্দ হতো। পরে তারা এই বাড়িটা হুজুর থেকে বাঁধায় দিলেন। পরবর্তীতে যখন নতুন বাড়ি করা হলো, দোতলা বাড়িটা খুব দ্রুত করে কালারিং করেছেন, কিন্তু সেখানে এখনো লোকজন কেউ বসবাস করেননি, যাননি এখনো। কিন্তু প্রতিটা রুমের মধ্যে এবং প্রতিটা দরজার কাছে সামনে দিয়ে রক্ত দিয়ে লেখা ছিল ওম লিখে রাখা, এবং ঘরের ভিতরেও সে রক্তের দাগে ওম লেখা। তো যখন উনি দেখলেন এই রক্তের ভেজা প্রতিটি দরজার সামনে এবং ঘরের ভিতরেও দেয়ালে ওম লেখা, উনি খুব ঘাবড়ে গেলেন যে কি ব্যাপার, এটি কি? ঘরে তো কোনো লোক নেই, ঘরে কোনো লোক এখনো আসে নেই, থাকে নেই, এই রক্ত দিয়ে দেয়ালগুলো নষ্ট করলো কি? আর তখন উনিও বুঝতে পারছেন যে ঘরটা কেমন গুমট বাঁধা ভাল লাগে। তখন সেই মৌলানা সাহেবদেরকে বললেন যে আপনারা যে ঘর বাঁধা দিয়ে আসছেন, আমার এরকম কোন সমস্যা দেখা দিতেছে, প্রতিটা দেয়ালের মধ্যে রক্তের মধ্যে ওম লেখা। তখন হুজুর এসে বলতেছে যে ঠিক আছে, এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা পারবো না, আপনারা অন্য কাউকে স্মরণ করতে পারেন। পরবর্তীতে সে আমার কাছে আসে, আমি সেখানে উপস্থিত হয়ে যখন আমি বসি, তখন আমি বুঝতে পারি যে এটা জিনের আছে। তো রাত্রে ওদের সাথে আমি বললাম রাত্রে 2:30টার দিকে আমার সাথে বসেন। রাত্রে বসলো, আমি কোরআনের থেকে একটা সূরা আয়াত কাগজের মধ্যে লিখি। যখন আমি কোরআন খুলে লিখতে আরম্ভ করলাম, তখন খুব বিরক্ত করতেছে, দরজাগুলো নিচ থেকে বন্ধ হইতেছে, খুলতেছে। এটা আপনি একদম তার মানে এটা হয়, এটা আমরা যা দেখি আমরা তার মানে এটা হয়। আচ্ছা। খুব তখন ওই লোক তো যিনি আমার সাথে বসা ছিলেন, উনি ভয় পেয়ে বলতেছেন মাইজুদ ভাই, এটা আমার ঘরের না, হয়তো আপনাকে সাথে করে কিছু নিয়ে আসছেন। আমি হাসে বলতেছি না, আপনি চুপচাপ বসেন, কোনো ভয় নেই। উনি বলতেছে আমি থাকতে পারবো না, কারণ দেখতেছে উনি স্বচক্ষে দেখতেছে দরজা খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাকেও বিরক্ত করতেছে। উনি চলে গেলেন। পরবর্তীতে আমি যখন লেখা আরম্ভ করলাম, তারপর আমাকে খুব বিরক্ত করাতে আমি রেখে দিলাম। লেখাটা বন্ধ করে দিয়ে আমি মোরাকাবায় বসে পড়লাম হাজির করানোর জন্য, যে ওকে হাজির করে কেন বিরক্ত করে আমি এটা দেখবো। আমি মোরাকাবায় যখন বসে হাজির করালাম, তখন সে এসে বলতেছে যে যখন এই বাড়িটা পুরনো ছিল, সেই বাড়িতে একটা ছোট্ট মাটির কলসের ভিতরে তাকে বন্দি করা ছিল। আচ্ছা। যখন মিস্ত্রি ঘর যে যারা কাজ করে, তখন ওটা ভেঙে গেছে। যখন খুঁড়ছে ভেঙে ফেলাতে ও মুক্তি আজাব পেয়ে গেছে। উনি বলতেছে এখন এই বাড়ি আমি থাকবো, আর কাউকে থাকতে দিব না। আমি যেহেতু ছাড়া পেয়ে গেছি, আমাকে এখন বন্দি করাও যাবে না, আমাকে তাড়ানো যাবে না, আমি এই বাড়িতেই থাকবো, আর এইখানে কাউকে আসতে দিব না। পরে আপনি কি তাকে তাড়িয়েছেন এখান থেকে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রিসেলার, যারা এতক্ষণ অবধি শুনেছো, তোমাদের ভিডিওর মধ্যে থেকে কোন পার্ট সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকমই নতুন ভিডিও পেতে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য এইরকমই ইমেল স্টোরি এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে। ধন্যবাদ সবাই।